বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, রসায়ন বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামের 2428007 এ বিষয় কোডের নিউক্লিয় রসায়নের তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক এ বিষয়টি নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এই তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক এ অধ্যায়ের আলোচ্য সূচিসমূহ হচ্ছে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার শ্রেণীবিভাগ, কৃত্রিম ও প্রাকৃতিক তেজস্ক্রিয়তার পার্থক্য, তেজস্ক্রিয় রশ্মি নির্গমনে নিউক্লিয়াসের পরিবর্তন, পরমাণুর গঠন নির্ণয়ে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি, তেজস্ক্রিয় আইসোটোপের মাতা-কন্যা সম্পর্ক, তেজস্ক্রিয় বিভাজন তত্ত্ব, তেজস্ক্রিয় ক্ষয়সূত্রের গাণিতিক রূপ, তেজস্ক্রিয়তার গ্রুপ অপসারণ তত্ত্ব, তেজস্ক্রিয় ক্ষয় সারি, তেজস্ক্রিয় রশ্মির ক্ষয়, তেজস্ক্রিয় সাম্যাবস্থা এবং ইলেকট্রন ক্ষয়। এ বিষয়সমূহই হচ্ছে তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক এ অধ্যায়ের আলোচ্য বিষয়। প্রথমে আসি ভূমিকা, যে তেজস্ক্রিয়তা এই বিষয়টা কি। তেজস্ক্রিয়তা হচ্ছে কোনো পরমাণু যদি স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের মাধ্যমে অন্য কোনো পরমাণুতে পরিণত হয়, তাহলে এই ঘটনাটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। যেমন আমরা যদি সাধারণভাবে দেখি যে রেডিয়ামকে যদি রেখে দেওয়া হয়, তাহলে সাধারণভাবে দেখা যাচ্ছে সে তেজস্ক্রিয়তা রশ্মি বিকিরণ করে করে সে অন্য আরেকটা পরমাণুতে পরিণত হয়। এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, বাহিরের কোনো তাপ, চাপ এটার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। এটিই তেজস্ক্রিয়তা। তাহলে কোনো পরমাণু স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের মাধ্যমে অন্য কোনো পরমাণুতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি তেজস্ক্রিয়তা। কোনো পরমাণু ভেঙে উৎপন্ন উৎপাদসমূহের ভরের যোগফল পরমাণুর ভরের চেয়ে কম হলে অতিরিক্ত ভরটুকু আলফা, বিটা রশ্মি নির্গমনের মাধ্যমে অথবা স্বতঃস্ফূর্তভাবে বিভাজনের মাধ্যমে শক্তি বিকিরণ করে আপনা আপনি শক্তি নির্গত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা আর নিউক্লিয় বিক্রিয়া এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে তেজস্ক্রিয়তা হচ্ছে একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, আর নিউক্লিয় বিক্রিয়া সেটি হচ্ছে একটি বাইরে থেকে সংগঠিত করা হয়। তেজস্ক্রিয়তা আমি একটা ইউরেনিয়ামকে রেখে দিলাম, সে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের রশ্মি নির্গমন করে অন্য একটা মৌলে রূপান্তরিত হবে। এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। অন্যদিকে ইউরেনিয়াম নিউক্লিয়াসটাকে আমি নিউট্রন দ্বারা আঘাত করে বিপুল পরিমাণে দেখা গেল সেখান থেকে শক্তি 3টি নিউট্রন এবং বেরিয়াম এবং ক্রিপ্টনে যদি রূপান্তরিত হয়, তাহলে এই ঘটনাটি হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া এবং ওই ঘটনাটা বাইরে থেকে সংগঠিত করা হচ্ছে। তেজস্ক্রিয়তা ঘটে নিউক্লিয়াসে এবং এর ফলে তেজস্ক্রিয় প্রক্রিয়ায় ভরের পরিবর্তন ঘটে। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে হারানো যে ভরটুকু আছে, অর্থাৎ যে ভরটুকু সে হারাচ্ছে, এই হারানো ভর সমতুল্য পরিমাণ শক্তি উৎপাদন করে। শুরুতে আসি আমরা তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তার কথা বলবো অথচ কুরি পরিবারের অবদান বলবো না, এটি আসলে হয় না। এই রেডিও অ্যাক্টিভিটির সম্পর্কে যারা সর্বপ্রথম মৌলিক গবেষণা করেছেন তারা হচ্ছেন মাদাম কুরি এবং পিয়েরে কুরি। এই মাদাম কুরি সম্পর্কে আসলে একটু বলা উচিত যে উনি কে ছিলেন মাদাম কুরি। এবং মাদাম কুরি, পিয়েরে কুরি, তারপরে এই যে কুরি পরিবার, অর্থাৎ যারা নোবেল পুরস্কারটাকে পারিবারিক ঐতিহ্য বানিয়ে ফেলেছিলেন, তাদের সম্পর্কে একটু বলা উচিত। এবং কুরি পরিবারটি এত আজব আর এত অসাধারণ যে প্রায় প্রত্যেক সদস্যই নোবেল পুরস্কার জয় করেছেন তারা। ম্যারি কুরি, যাকে বলছি আমরা মাদাম কুরি, মাদাম ম্যারি কুরি, উনি যে কত কিছুতে প্রথম ছিলেন
সেটা জানলেও চমকে যেতে হয়। প্রথম নোবেল জয়ী নারী এই ম্যারি কুরি, প্রথম দুটি নোবেল জয়ী নারী অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান এই দুটি বিষয়ের উপরে নোবেল জয়ী উনি নারী, বিজ্ঞানের দুটি আলাদা ক্ষেত্রে দুবার নোবেল জয়ী একমাত্র ব্যক্তি, এবং প্যারিসের ইকোলা নরমালে সুপেরিয়র প্রতিষ্ঠানের প্রথম নারী ফ্যাকাল্টি, প্যারিসের সরবর্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী প্রফেসর। এই হলো মাদাম ম্যারি কুরি। যদিও ওনার শৈশবটা অনেক কষ্টে কেটেছে, কিন্তু বিজ্ঞানের প্রতি ওনার যে অনুরাগ, সেই অনুরাগই ওনাকে এই বিজ্ঞানের এত উচ্চ আসনে বসিয়েছে। ওনার স্বামী পিয়েরে কুরি, এবং দুজনেই দেখা গেছে এই নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, তো 1898 সালে এই মাদাম কুরি এবং পিয়েরে কুরি তেজস্ক্রিয়তা বিষয়ক প্রথম মৌলিক গবেষণা করে, এবং তারা দেখেন যে এক টুকরা ইউরেনিয়ামের এক টুকরা যদি খনিজ নিয়ে লক্ষ্য করেন তাহলে দেখতেছেন যে তা হতে এক প্রকার অদৃশ্য আলো বিচ্ছুরিত হচ্ছে। তারা আরো লক্ষ্য করেন যে এই ইউরেনিয়ামের যে টুকরা এই আলো বিচ্ছুরণের ফলে ধীরে ধীরে অন্য মৌলে রূপান্তরিত হচ্ছে। এই যে ঘটনাটা, এটি ছিল রেডিও অ্যাক্টিভিটি। আমরা তেজস্ক্রিয়তার যদি কারণ দেখি, অর্থাৎ তেজস্ক্রিয়তার কারণগুলো কি কি, কোন কোন কারণে এই তেজস্ক্রিয়তা হচ্ছে, তেজস্ক্রিয়তার কারণগুলো যদি দেখা যায় তাহলে দেখা যায় যে তেজস্ক্রিয়তার কারণ হচ্ছে যে নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন এবং প্রোটন যে থাকে, যাদেরকে আমরা সাধারণ ভাষাতে একত্রে বলি নিউক্লিয়ন, এবং তাদের যে পারস্পরিক রূপান্তরের ফলে তেজস্ক্রিয় বলের সৃষ্টি হয় এবং তা নিউক্লিয়াসকে স্থায়ী করে। পারমাণবিক সংখ্যা যত বাড়ে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রোটনগুলোর যে প্রোটন প্রোটন বিকর্ষণ, এই বিকর্ষণ বলটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। এই বিকর্ষণ বৃদ্ধির কারণে যেটি হয় যে তাদের ভিতরকার যে আকর্ষণী বলের মাধ্যমে নিউক্লিয়ন সমূহ পরস্পরের সাথে একসাথে ছিল, দেখা গেছে যে পারমাণবিক সংখ্যা যখন বাড়ে বিকর্ষণ ক্রমান্বয়ে বাড়ছে, বিকর্ষণ বাড়ার সাথে সাথে এই নিউক্লিয় বল আর ওই পরিমাণে বৃদ্ধি পায় না, এবং এক সময় গিয়ে দেখা যায় বিকর্ষণ এই যে নিউক্লিয় বল যেটা আছে তার চাইতে অনেক বেশি হয়। যখন নিউক্লিয় বলের মানটা বেশি হয়ে যায় তখন যেটা হয়, তখন হচ্ছে যে এই নিউক্লিয়াসটা স্বতঃস্ফূর্তভাবে বা একা একাই ভেঙে অন্য একটা সুস্থিত নিউক্লিয়াসে পরিণত হয়। এটি তেজস্ক্রিয়তা, অর্থাৎ তেজস্ক্রিয়তার মূল কারণ হচ্ছে যে নিউক্লিয়ন সমূহের ভিতরে যখন বিকর্ষণ বলের মান এদের ভিতরকার বিদ্যমান আকর্ষণ বলের মানকে অতিক্রম করে যায়, তখন মৌলটা হয়ে যায় তেজস্ক্রিয়। তেজস্ক্রিয়তার আমরা যদি শ্রেণী বিভাগ দেখি তাহলে এটা দুই প্রকার, একটি হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক তেজস্ক্রিয়তা, আর একটি হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কি, যে 1896 সালে হেনরি বেকেরেল লক্ষ্য করেন যে ইউরেনিয়াম ঘটিত পদার্থ থেকে আপনা আপনি এক প্রকার অদৃশ্য রশ্মি নির্গত হয়। এটি হলো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। এ রশ্মির নির্গমন কোনো অবস্থাতেই বন্ধ হয় না এবং এটি নিয়ন্ত্রণ করা যায় না। এটি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। যেমন আমরা দেখি এই যে রেডিয়াম মৌল আলফা কণা নিক্ষেপণের মাধ্যমে রেডনে পরিণত হচ্ছে। এখানে রেডিয়ামটি স্বতঃস্ফূর্তভাবে এই আলফা কণা নিক্ষিপ্ত করে রেডনে পরিণত হচ্ছে। এটি হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। কৃত্রিম তেজস্ক্রিয়তা হচ্ছে যে কৃত্রিম উপায়ে প্রাকৃতিক স্থায়ী মৌলের অস্থায়ী আইসোটোপ গঠন ও স্বাভাবিক নিয়মে ওই আইসোটোপের তেজস্ক্রিয় বা বিভাজনকে কৃত্রিম বা আবিষ্ট তেজস্ক্রিয়তা বলা হয়। যেমন কার্বন 12, সোডিয়াম 23, ফসফরাস 31, এই আইসোটোপ গুলো হলো স্থায়ী আইসোটোপ। অথচ কৃত্রিম উপায়ে কার্বন 14, সোডিয়াম 24, ফসফরাস 32 ইত্যাদি তৈরি হলে দেখা যায় এই আইসোটোপ গুলো তেজস্ক্রিয়, এবং এগুলোকেই সাধারণভাবে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়।
কৃত্রিম তেজস্ক্রিয়তার তেজস্ক্রিয় ভাঙন যদি আমরা দেখি, যেমন এই কার্বন পরমাণু বিটা অপসারণের মাধ্যমে নাইট্রোজেনে পরিণত হচ্ছে। সোডিয়াম পরমাণু বিটা অপসারণের মাধ্যমে ম্যাগনেসিয়ামে পরিণত হচ্ছে। ফসফরাস 32 এটি হিলিয়াম এবং নিয়ন নির্গমনের মাধ্যমে অ্যালুমিনিয়ামে পরিণত হচ্ছে। প্রকৃতিতে ভারী নিউক্লিয়াস গুলো তেজস্ক্রিয়, কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি রেডিও আইসোটোপ গুলো অনেক হালকা হতে পারে। এটা একটা বিষয় যে প্রাকৃতিক ভাবে যে সমস্ত আইসোটোপ গুলো অনেক ভারী হয় তারাই তেজস্ক্রিয় হইতে পারে। হালকা আইসোটোপ প্রাকৃতিক ভাবে এটা তেজস্ক্রিয় সচরাচর হয় না, কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি রেডিও আইসোটোপ এগুলো অনেক হালকাও হইতে পারে। এখানে ভারী হওয়াটা মুখ্য কোনো বিষয় নয়। এই আইরিন কুরি অর্থাৎ কুরি পরিবারেরই আরেক সদস্য আইরিন কুরি এবং ফ্রেডরিক জুলিও প্রথম কৃত্রিম তেজস্ক্রিয়তার আবিষ্কার করেন এবং তারা অ্যালুমিনিয়াম নির্মিত লক্ষ্যবস্তুর উপর আলফা কণা নিক্ষেপ করে লক্ষ্য করেন যে নিউট্রন স্রোতের সঙ্গে পজিট্রন কণার স্রোত রয়েছে। একটা অ্যালুমিনিয়ামের উপরে যদি দেখা যায় যে আলফা কণা, অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের উপরে যদি আলফা কণা নিক্ষেপ্ত করা হয় তাহলে সেটি ফসফরাস এবং নিউট্রনে রূপান্তরিত হয়, অর্থাৎ সেটি ফসফরাস এবং নিউট্রনে রূপান্তরিত হচ্ছে। তারা লক্ষ্য করেন যে আলফা কণা নিক্ষেপণ বন্ধ করলেও পজিট্রন বিকিরণ বন্ধ হয় না এবং পজিট্রন নিঃসরণের হার সূচকীয় নিয়মে হ্রাস পায়। তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে ফসফরাস 30 হলো একটি তেজস্ক্রিয় আইসোটোপ যা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। এই ফ্রেডরিক জুলিও এবং আইরিন কুরি তারা 1935 সালে এই রসায়নে নোবেল পুরস্কার পান এই নতুন রেডিও আইসোটোপ আবিষ্কারের জন্য। এবং চিত্রে আমরা এই ফ্রেডরিক জুলিও এবং আইরিন কুরির ছবি দেখতে পাচ্ছি। তেজস্ক্রিয় বিকিরণ যদি দেখা হয়, ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল ইউরেনিয়ামের শতপ্রভা পরীক্ষা করতে গিয়ে লক্ষ্য করেন যে 82 পরবর্তী পারমাণবিক সংখ্যার মৌলগুলো বাহ্যিক কোনো উপসর্গ দ্বারা প্ররোচিত না হয়েও স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় বিকিরণ নিঃসৃত করে। প্রচন্ড তাপে গলে বা শীতল করে জমিয়ে চৌম্বকীয় বা বিদ্যুৎ ক্ষেত্রে প্রভাবে রেখে চাপ কমিয়ে বা বাড়িয়ে বহিঃস্তরের সব ইলেকট্রন সরিয়ে ফেললেও তেজস্ক্রিয়তাকে স্থগিত বা ত্বরান্বিত বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ থেকে বোঝা যায় যে তেজস্ক্রিয়তা ইলেকট্রন ঘটিত বিষয় নয়, এটি একটি নিউক্লিয় ঘটনা। মাদাম কুরি বস্তুর এই ঘটনাটাকে নাম দিয়েছিলেন তেজস্ক্রিয়তা এবং তিনি প্রমাণ করেন যে তেজস্ক্রিয় বিকিরণ আলফা, বিটা ও গামা রশ্মি রূপে নির্গত হয়। বিজ্ঞানী রাদারফোর্ড তেজস্ক্রিয় পদার্থ হতে বিচ্ছুরিত রশ্মির প্রকৃতি নির্ণয় করেন। তিনি রশ্মির গতিপথে শক্তিশালী তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে এই রশ্মিটি 3 ভাগে বিভক্ত হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটি লেড ব্লকের মধ্য থেকে একটি রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে এই তেজস্ক্রিয় রশ্মি বিচ্ছুরিত হচ্ছে এবং এক জায়গাতে তেজস্ক্রিয় রশ্মির গতিপথে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করেছেন ধনাত্মক, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত, এরকম ভাবে। তো তড়িৎ ক্ষেত্রে 3টি ভাগে বিভক্ত করেছেন। উনি দেখেছেন যে রশ্মি তড়িৎ ক্ষেত্রের ঋণাত্মক প্রান্তের দিকে বেঁকে যায় তা ধনাত্মক চার্জযুক্ত। কারণ যদি তড়িৎ ক্ষেত্রের ঋণাত্মক প্রান্তের দিকে ঋণাত্মক প্রান্ত কর্তৃক যদি বিকর্ষিতই হইতো তাহলে ওই রশ্মিটি হয়তো ঋণাত্মক চার্জযুক্ত। যেহেতু তড়িৎ ক্ষেত্রের ঋণাত্মক প্রান্তের দিকে সে বেঁকে যাচ্ছে, অতএব সেটি হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং এটাকে আলফা কণা বা আলফা রশ্মি বলা হয়েছে। যে রশ্মি তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক প্রান্তের দিকে যায় তা ঋণাত্মক চার্জযুক্ত, একে বিটা কণা বা বিটা রশ্মি বলা হয়েছে। এবং যে রশ্মি তড়িৎ ক্ষেত্রের প্রভাবের কোনো দিক পরিবর্তন না করে তা নিরপেক্ষ চার্জযুক্ত, অর্থাৎ যে রশ্মি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোনো দিক পরিবর্তন করে না সেটি হচ্ছে
নিরপেক্ষ চার্জযুক্ত। একে গামা কণা বা গামা রশ্মিও বলা হয়। আলফা রশ্মি। আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত। হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন নির্গত হলে এই আলফা কণা উৎপন্ন হয়। অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াস থেকে দুটি যদি ইলেকট্রন অপসারণ করা হয় তাহলে যা থাকবে সেটি হচ্ছে আলফা কণা। এবং আলফা কণা যখন নিক্ষিপ্ত হয় তখন আমরা দেখি এখানে বস্তু অর্থাৎ যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা কমে 2 একক এবং পারমাণবিক ভর কমে যায় 4 একক। বিটা রশ্মি বা বিটা কণা এটি ঋণাত্মক চার্জযুক্ত। বিটা কণা তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন। এরা বস্তু গর্ভে অনেক দূর পর্যন্ত অতিক্রম করতে পারে তথা ভেদন ক্ষমতা বেশি। বিটা কণার উৎস নিউক্লিয়াস, কিন্তু নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন নেই। সে কারণে ধারণা করা হয় নিউট্রন থেকে ইলেকট্রন বের হয়ে তা প্রোটনে রূপান্তরিত হয়। অর্থাৎ একটি নিউট্রন আমরা যদি চিত্রে দেখি, একটি নিউট্রন একটি প্রোটন এবং বিটা কণাতে রূপান্তরিত হয়েছে, সাথে সাথে একটি নিউট্রিনোতে রূপান্তরিত হয়েছে। বিটা কণা যদি কোনো একটা নিউক্লিয়াস থেকে নির্গত হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। গামা রশ্মি শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এর চার্জ বা ভর নেই। এতে নিউক্লিয়াসে প্রোটন বা নিউট্রন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। এই তিনটি রশ্মির ভিতরে আলফা রশ্মি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ আলফা রশ্মি মানবদেহের একটা নির্দিষ্ট পর্যন্ত ভেদ করে আর বাইরে যেতে পারে না, যার ফলে দেহের অভ্যন্তরে এই আলফা রশ্মি রয়ে যায় এবং দেহকোষের ক্ষতি সাধন করে। ইলেকট্রন গ্রাস। এই পদ্ধতিটি একটি ভিন্ন ধরনের। পজিট্রন বিকিরণ মতো বের না হয়ে বরং নিউক্লিয়াস বহিঃস্তর থেকে একটি ইলেকট্রন নিজের ভেতরে টেনে নেয়। ফলে পজিট্রন নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জযুক্ত একটি প্রোটন চার্জ নিরপেক্ষ নিউট্রনে রূপান্তরিত হয়। অর্থাৎ একটি বাইরের শক্তি স্তরের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের ভেতরকার একটি প্রোটন তারা একসাথে যুক্ত হয়ে একটি চার্জ নিরপেক্ষ নিউট্রনে পরিণত হয়। এই ইলেকট্রন গ্রাসের ফলে বস্তুর পারমাণবিক সংখ্যা 1 একক কমে যায়। নিউট্রন বিকিরণ ঘটলে পারমাণবিক ভর কমে যায় কিন্তু পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে। যেমন এখানে আয়োডিন 53 তার নিউট্রন বিকিরণ হয়েছে, তার পারমাণবিক ভর ছিল আগে 137, পরবর্তীতে একটা নিউট্রন অপসারিত হবার ফলে তার ভর হয়ে গিয়েছে 136। প্রোটন বিচ্ছুরণের ফলে পারমাণবিক সংখ্যা ও ভর উভয়ই 1 একক করে কমে যায়। যেমন আয়োডিন 137 আইসোটোপটি থেকে প্রোটন বিকিরিত হচ্ছে এবং সেটি 136 টেলুরিয়ামে রূপান্তরিত হয়েছে। তেজস্ক্রিয়তার যদি আমরা গুরুত্বগুলো দেখি, যে তেজস্ক্রিয়তার গুরুত্বগুলো কোথায় কোথায়। তেজস্ক্রিয়তার গুরুত্ব হচ্ছে যে তেজস্ক্রিয়তার মাধ্যমে পরমাণুর গঠন সম্পর্কে ধারণা লাভ করা যায়। নিউট্রন, পজিট্রন, ডিউটেরন ইত্যাদি মৌলিক কণিকা আবিষ্কার সম্ভব হয়েছে। এক মৌলের পরমাণু থেকে অপর মৌলের পরমাণুতে রূপান্তর সম্ভব হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে দুরারোগ্য রোগের চিকিৎসা সম্পর্কে জানা সম্ভব হয়েছে। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি সম্বন্ধে জানা সম্ভব হয়েছে। উদ্ভিদের বৃদ্ধি ও রোগ সম্পর্কে জানা এই তেজস্ক্রিয়তার কারণে সম্ভব হয়েছে। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য যদি দেখি তাহলে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি নিউক্লিয় ঘটনা। তাপ, চাপ, চৌম্বক ক্ষেত্র প্রভৃতি দ্বারা তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না।
এটি একটি ধীর প্রক্রিয়া এবং যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর উপরে তারা সাধারণত তেজস্ক্রিয় হয়। তেজস্ক্রিয় আইসোটোপের একটি বিশেষ ধর্ম আছে, সেটি আছে হলো মাতা কন্যা সম্পর্ক। মাতা কন্যা সম্পর্কটা কি? মাতা কন্যা সম্পর্ক হচ্ছে যে শুদ্ধ তেজস্ক্রিয় আইসোটোপ হতে তেজস্ক্রিয় ক্ষয়ে একটি নতুন আইসোটোপ সৃষ্টি হয়, তাকে মাতা নতুন আইসোটোপ সৃষ্টি হয়, অর্থাৎ যে শুদ্ধ তেজস্ক্রিয় আইসোটোপটা হতে সৃষ্টি হচ্ছে সেই আইসোটোপকে মাতা বা প্যারেন্ট এবং সৃষ্ট আইসোটোপটিকে কন্যা বলে। এভাবে সৃষ্ট আইসোটোপটিও তেজস্ক্রিয় হতে পারে। যেমন যেমন মাতা মৌল এ এর বিভাজনের ফলে অপত্য কন্যা বি মৌল উৎপন্ন হয়, আবার বি এর বিভাজনের ফলে তেজস্ক্রিয় কন্যা সি মৌল উৎপন্ন হয়। এক্ষেত্রে দীর্ঘ সময় পরে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি মৌলের উৎপত্তির হার এবং বিভাজনের হার সমান। এ থেকে বি এর উৎপত্তির হার সমান সমান বি থেকে সি এর উৎপত্তির হার। এরূপ অবস্থাকে তেজস্ক্রিয় সাম্যাবস্থা বলে। এই যে তেজস্ক্রিয়তা আমরা দেখলাম যে দুই ধরনের তেজস্ক্রিয়তা ছিল, কৃত্রিম ও প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। এদের মধ্যে আবার কিছু পার্থক্যও রয়েছে। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কি, কৃত্রিম তেজস্ক্রিয়তা আমরা যদিও দেখে এসেছি, তারপরে একটু দুইটার ভিতরে একটু পার্থক্যগুলো যদি দেখি, তাহলে হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা হচ্ছে যে স্বাভাবিক তেজস্ক্রিয়তায় স্বতঃস্ফূর্তভাবে ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হবে। এটি হচ্ছে একটি স্বাভাবিক তেজস্ক্রিয়তা। যেমন রেডিয়াম আলফা কণা নিক্ষেপণের মাধ্যমে রেডনে পরিণত হচ্ছে, এটি একটি স্বাভাবিক তেজস্ক্রিয়তার মধ্যে পড়ে। আর কৃত্রিম তেজস্ক্রিয়তা হচ্ছে যে আঘাতকারী কোনো কণা দ্বারা পরমাণুর নিউক্লিয়াসকে আঘাত করে অস্থায়ী একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস উৎপন্ন করা হয়। স্বাভাবিক যে তেজস্ক্রিয়তা আছে, স্বাভাবিক তেজস্ক্রিয়তায় নিউক্লিয়াস হতে আলফা, বিটা, গামা এই ধরনের রশ্মি নির্গত হয়। আর কৃত্রিম যে তেজস্ক্রিয়তা আছে, কৃত্রিম তেজস্ক্রিয়তায় নিউক্লিয়াস হতে নিউট্রন, পজিট্রন ইত্যাদি নির্গত হয়। তেজস্ক্রিয়তা, স্বাভাবিক তেজস্ক্রিয়তা বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তায় তেজস্ক্রিয় পদার্থ থেকে আমরা যেটা বলছিলাম আলফা, বিটা, আর ওইখান থেকে হচ্ছে পজিট্রন, নিউট্রন এগুলা হয়। তো স্বাভাবিক ইয়েতে দেখা যায় স্বাভাবিক যে তেজস্ক্রিয়তা আছে এখানে তেজস্ক্রিয় সারি গঠন করে, আর ইয়েতে অর্থাৎ কৃত্রিম তেজস্ক্রিয়তা এরকম কোন তেজস্ক্রিয় সারি গঠন করে না। স্বাভাবিক তেজস্ক্রিয়তায় অধিক পরিমাণ তাপ শক্তি নির্গত হয়, আর কৃত্রিম যে তেজস্ক্রিয়তা আছে এই প্রক্রিয়ায় সামান্য পরিমাণ তাপ শক্তি নির্গত হয়। স্বাভাবিক তেজস্ক্রিয়তা কেবলমাত্র ভারী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, আর কৃত্রিম তেজস্ক্রিয়তা ভারী ও হালকা উভয় মৌলের জন্য প্রযোজ্য হয়। উপযুক্ত কোন কণা দ্বারা আঘাত করে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের আইসোটোপের নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন সম্ভব এবং এর ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়। আর এক্ষেত্রে হচ্ছে আঘাতকারী কণা দ্বারা আঘাত করে কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয় যেটা সংযোজন সেটা সম্ভব নয়। স্বাভাবিক তেজস্ক্রিয়তা সংযোজন, বিভাজন, শৃঙ্খল বিক্রিয়া ব্যবহার করে তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি করা হয়। আর কৃত্রিম তেজস্ক্রিয়তার সাহায্যে কেবল রেডিও আইসোটোপ তৈরি করা যায় না, কৃষিক্ষেত্রে অনেক রোগ নিরাময়কারী ঔষধ প্রস্তুতিতেও ব্যবহৃত হয়। এটি হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তার। এরপরে আমরা আসবো আলফা ক্ষয়ের তত্ত্ব। আলফা ক্ষয়ের তত্ত্ব হচ্ছে যে আলফা কণা তত্ত্বের মূল সূত্র বা মূল স্বীকার্য সমূহকে স্বাধীনভাবে বিজ্ঞানী গ্যামো, গার্নে ও কন্ডন উপস্থাপন করেন। যেমন একটি আলফা কণা ভারী নিউক্লিয়াসের অভ্যন্তরে একটি স্বতন্ত্র অংশ হিসেবে অবস্থান করতে পারে। একটি আলফা কণা পার্শ্বীয় বিভবের ফলে ধ্রুব গতিতে নিউক্লিয়াসের অভ্যন্তরে ঘুরতে থাকে, অর্থাৎ আলফা কণার গতি ধ্রুবক থাকে এবং বিভব বাঁধের মধ্যে কণাটি নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত। আলফা কণাটি প্রসারিত বিভব বাঁধের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকে।
এবং অতি ক্ষুদ্র হলেও বিভব বাঁধ অতিক্রম করে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। অর্থাৎ আলফা কণা বিভব বাঁধের সাথে ধাক্কা লাগার ফলে নিউক্লিয়াস হতে বের হওয়ার একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে। বিটা ক্ষয় যদি দেখা হয়, বিটা ক্ষয় হচ্ছে যে তেজস্ক্রিয় ক্ষয় প্রক্রিয়ায় একটি অস্থিতিশীল নিউক্লিয়াস বা তেজস্ক্রিয় নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন সংখ্যার অনুপাত পরিবর্তন ঘটিয়ে অধিকতর স্থিতিশীল নিউক্লিয়াসে পরিণত হয় তাকে বিটা ক্ষয় বলে। অথবা কোনো তেজস্ক্রিয় নিউক্লিয়াস হতে স্বতঃস্ফূর্তভাবে ইলেকট্রন ও পজিট্রন কণা নির্গত হওয়া এবং নিউক্লিয়াসের বাহিরের পারমাণবিক কক্ষপথে আবর্তনরত একটি ইলেকট্রনকে নিউক্লিয়াস দ্বারা আটক বা গ্রাস বা ক্যাপচার হওয়াকে বিটা ক্ষয় বলে। এই বিটা ক্ষয়ের বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে দেখব এটি একটি তেজস্ক্রিয় প্রক্রিয়া। বিটা ক্ষয়ে কোনো তেজস্ক্রিয় নিউক্লিয়াস তার প্রোটন ও নিউট্রন সংখ্যার অনুপাত পরিবর্তন ঘটিয়ে অধিকতর স্থিতিশীল নিউক্লিয়াসে পরিণত হয়। বিটা ক্ষয় প্রক্রিয়ায় নিউক্লিয়াস হতে ধনাত্মক বা ঋণাত্মক কণার নিঃসরণ ঘটে। এই যে বিটা ক্ষয় যেটা আছে, এই বিটা ক্ষয় গুলাকে আমরা আবার 3 ভাগে বিভক্ত করতে পারি: ইলেকট্রন ক্ষয় বা বিটা মাইনাস ক্ষয়, পজিট্রন ক্ষয় বা বিটা প্লাস ক্ষয় এবং ইলেকট্রন গ্রাস বা ইলেকট্রন ক্যাপচার। প্রথমে আমরা দেখব ইলেকট্রন ক্ষয়। একটি নিউক্লিয়ার নিউট্রন স্বতঃস্ফূর্তভাবে প্রোটন ও ইলেকট্রনে পরিণত হয় এবং নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন হতে ইলেকট্রন তৈরি হওয়ার সাথে সাথে নিঃসরিত হয়। যেমন এখানে নিউট্রন এবং প্রোটন, নিউট্রন থেকে দেখা গেছে প্রোটন এবং ইলেকট্রন এবং অ্যান্টি নিউট্রিনো উৎপন্ন করেছে। যেমন কার্বন, কার্বন এভাবে দেখা গেছে যে একটি ইয়েতে অর্থাৎ একটি নিউট্রনের ভেঙে একটা দেখা যায় যে প্রোটন উৎপন্ন করেছে, এর ফলে এর পারমাণবিক সংখ্যা একাধিক বৃদ্ধি পেয়েছে, একটি ইলেকট্রন এবং একটি অ্যান্টি নিউট্রিনো গঠন করেছে। এভাবে কার্বন নিউক্লিয়াস নাইট্রোজেন নিউক্লিয়াসে রূপান্তরিত হয়ে গেছে। পজিট্রন ক্ষয় যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে সকল নিউক্লিয়াসের মধ্যে প্রোটন অতিরিক্ত থাকে সে সকল ক্ষেত্রে প্রোটনটি স্বতঃস্ফূর্তভাবে পজিট্রন ত্যাগ করে নিউট্রনে পরিণত হয়। অর্থাৎ একটি নিউক্লিয়ার প্রোটন স্বতঃস্ফূর্তভাবে একটি নিউট্রন, একটি পজিট্রন ও একটি নিউট্রিনো তৈরি করে। অতিরিক্ত প্রোটন বিশিষ্ট নিউক্লিয়াস হতে পজিট্রন তথা ধনাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন অপসারিত হওয়ার এই ঘটনাকে পজিট্রন ক্ষয় বা বিটা প্লাস ক্ষয় বলে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা একটি নিউক্লিয়াসের মধ্যে যে একটি অতিরিক্ত প্রোটন আছে, এই প্রোটনটি স্বতঃস্ফূর্তভাবে পজিট্রন ত্যাগ করে নিউট্রনে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ একটি নিউক্লিয়ার প্রোটন স্বতঃস্ফূর্তভাবে একটি পজিট্রন ও একটি নিউট্রিনো তৈরি করে। এইভাবে উদাহরণ হচ্ছে যেমন কার্বন নিউক্লিয়াস বোরন নিউক্লিয়াসে রূপান্তরিত হয়েছে। ইলেকট্রন গ্রাস, একটি পারমাণবিক নিউক্লিয়াসের বাহিরের পারমাণবিক কক্ষপথে আবর্তনরত একটি ইলেকট্রনকে শোষণ করে বা আটক করে এবং নিউক্লিয়াসের একটি প্রোটন এই ইলেকট্রনের সাথে মিলিত হয়ে একটি নিউট্রন ও একটি নিউট্রিনোতে পরিণত হয়। নিউট্রিনো তৈরি হবার সাথে সাথে নিউক্লিয়াসকে ত্যাগ করে। এই ঘটনাকে ইলেকট্রন গ্রাস বা ইলেকট্রন ক্যাপচার বলে। এই যে আলফা, বিটা এবং গামা রশ্মি আমরা দেখলাম, এদের মধ্যে যদি আমরা তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে দেখব যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। আলফা রশ্মি শুরুতেই যদি দেখি যে তাহলে দেখবো হচ্ছে যে তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত নির্দিষ্ট ভর বিশিষ্ট ধনাত্মক চার্জবাহী যে কণিকা, সেটাই হচ্ছে আলফা কণার স্রোত। আর বিটা রশ্মি হচ্ছে যে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে নির্গত উচ্চ গতিবেগ সম্পন্ন বিটা কণা হচ্ছে ইলেকট্রনের স্রোত। আর গামা রশ্মি হচ্ছে তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক প্রকার তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আলফা রশ্মি যেটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, আবার গামা রশ্মি যেটা, এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ।
আলফা রশ্মির যদি আমরা দেখি, এটার ভর বেশি, গতিশক্তি এবং উচ্চ বেগ সম্পন্ন। বিটা রশ্মি হচ্ছে এটার ভর কম এবং গতিশক্তি ও ভর কম হয়, এর গতিশক্তি ও ভরবেগ কম। এবং গামা রশ্মি হচ্ছে ভরহীন হওয়ায় এর গতিশক্তি এবং ভরবেগ শূন্য। ভেদন ক্ষমতা যদি দেখা হয়, আলফা রশ্মির ভেদন ক্ষমতা তিনটার ভিতরে সবচাইতে কম। বিটা রশ্মির ভেদন ক্ষমতা এর চাইতে, এই আলফা রশ্মির চাইতে একটু বেশি, এবং গামা রশ্মির ভেদন ক্ষমতা আরো বেশি। যদি জীবকোষের মানে ক্ষতি করার ধরন আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে আলফা রশ্মি আলফা রশ্মি এটি জীবকোষের জন্য ক্ষতিকারক ও জীবদেহে ক্ষত তৈরি করে। বিটা রশ্মি আলফা রশ্মির তুলনায় কম ক্ষতিকারক, কিন্তু ক্ষত তৈরি করতে পারে। আর গামা রশ্মি ক্ষত তৈরি করতে না পারলেও এটি কোষের জন্য মারাত্মক ক্ষতিকারক। এই হচ্ছিল আলফা, বিটা এবং গামা রশ্মির মধ্যে তুলনা। বিটা কণা এবং ইলেকট্রনের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, বিটা কণাও ঋণাত্মক চার্জ, ইলেকট্রনের ঋণাত্মক চার্জ, কিন্তু বিটা কণা আর ইলেকট্রনের মধ্যে পার্থক্য হচ্ছে বিটা কণা ইলেকট্রন নয়। বিটা কণা হচ্ছে কিরকম? বিটা কণা হচ্ছে নিউক্লিয়াস থেকে নির্গত এক ধরনের ইলেকট্রন। বিটা কণা হলো তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন, তবে এই ইলেকট্রন নিউক্লিয়াস বহির্ভূত সাধারণ ইলেকট্রন নয়, এবং উভয় ইলেকট্রনের ভর ও আধান অভিন্ন হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান আছে। সাধারণ ইলেকট্রন সকল পরমাণুর আবশ্যিক উপাদান হিসেবে নিউক্লিয়াসের বাহিরে বিভিন্ন কক্ষপথে অবস্থান করে, কিন্তু বিটা কণা নিউক্লিয়াসে নিউট্রন ভেঙে নিম্নের একটি সমীকরণ দেখানো হয়েছে, নিম্নের সমীকরণ অনুযায়ী উৎপন্ন হয়। অর্থাৎ একটি নিউট্রন ভেঙে একটি প্রোটন এবং একটি এই বিটা কণা বা ইলেকট্রন নির্গত হচ্ছে। কোন পরমাণু হতে সাধারণ ইলেকট্রন অপসারিত হলে তা ধনাত্মক আয়নে পরিণত হয়। অন্যদিকে পরমাণু হতে বিটা কণা অপসারিত হলে নিউক্লিয়াসে একটি প্রোটন বেড়ে যায়। এই হচ্ছে বিটা কণা এবং ইলেকট্রনের মধ্যে পার্থক্য। এরপরে আমরা আসবো তেজস্ক্রিয় বিভাজনের তত্ত্ব। 1902 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এবং সডি তাদের এই তেজস্ক্রিয় বিভাজনের তত্ত্বটা দেন। এই তেজস্ক্রিয় বিভাজন তত্ত্বের মূল কথা হচ্ছে, তেজস্ক্রিয় মৌলের পরমাণু অতেজস্ক্রিয় মৌলের মতো সুস্থিত নয়। যে কোনো তেজস্ক্রিয় আইসোটোপের পরমাণুটি আলফা ও বিটা কণা নির্গমনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, ফলে নতুন মৌলের পরমাণু সৃষ্টি হয়, এবং উৎপন্ন মৌলটিও তেজস্ক্রিয় হলে সেটিও আলফা কণা ত্যাগের মাধ্যমে নতুন মৌল সৃষ্টি করে। এ প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না একটি সুস্থিত মৌল উৎপন্ন হয়। প্রতি একক সময়ে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা ওই সময়ে আইসোটোপটির বর্তমান সংখ্যার সমানুপাতিক। তেজস্ক্রিয় বিভাজনের হার তাপমাত্রা, মাধ্যম বা অন্য কোনো বাহ্যিক শর্তের উপর নির্ভর করে না। এটি হচ্ছে তেজস্ক্রিয় বিভাজনের শর্ত। আচ্ছা, অনেক সময় আমাদের একটি প্রশ্ন আসে যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ধর্ম, ব্যাখ্যা করো। এটার ব্যাখ্যাটা হচ্ছে যে তেজস্ক্রিয়তা যে একটি নিউক্লিয় ঘটনা বা নিউক্লিয় ধর্ম, এটার ব্যাখ্যাটা কি দেব আমরা? তার ব্যাখ্যা হচ্ছে, কোন মৌলের তেজস্ক্রিয়তা মৌলটির ভৌত অবস্থা, প্রকৃতি বা রাসায়নিক গঠন বা আয়নিক অবস্থার উপর নির্ভরশীল নয়, এবং এটা হচ্ছে সম্পূর্ণ একটা নিউক্লিয় ঘটনা। এবং দেখা যায় যে নির্দিষ্ট পরিমাণ কোন মৌল হতে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া যায়, তার যৌগ হতেও সমপরিমাণ তেজস্ক্রিয়তা উদ্ভব ঘটে। অর্থাৎ আমরা যদি দেখি, 1 গ্রাম রেডিয়াম হতে যে পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া যায়, রেডিয়াম ক্লোরাইডের যে পরিমাণে 1 গ্রাম থাকে, তা হতেও ওই একই পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া যায়। কারণ তেজস্ক্রিয় মৌলকে যৌগে পরিণতকালে শুধু এর রাসায়নিক পরিবর্তন তথা নিউক্লিয়াস বহির্ভূত হলে ইলেকট্রন বিন্যাসের পরিবর্তন হয়, কিন্তু নিউক্লিয়াসের পরিবর্তন হয় না। তাই তেজস্ক্রিয়তা ধর্মের কোনো পরিবর্তন হয় না। এটি নিউক্লিয়াসের বহির্ভূত ঘটনা হলে
অবশ্যই মৌলের রাসায়নিক পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে যেত। আবার তেজস্ক্রিয় মৌল হতে আলফা রশ্মি নির্গত হলে সৃষ্ট মৌলের পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়, যার ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন। অথচ আমাদের যে সাধারণ যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে, এখানে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় না। অর্থাৎ এখানে শুধু বাইরের শক্তি স্তরের যে ইলেকট্রন গুলো আছে, এই বাহিরের শক্তি স্তরের ইলেকট্রন গুলো আদান প্রদানকৃত হয় বলে এখানে আর এই হয় না, অর্থাৎ তাদের যে পারমাণবিক সংখ্যা এরকম কিছু কমেও না, এরকম কিছু বাড়েও না। এই সমস্ত ঘটনাগুলো সামগ্রিকভাবে বিবেচনা করে বলা যায় যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমাদের এই তেজস্ক্রিয়তা থেকে এই ধরনের প্রশ্নগুলো আসে, বা তেজস্ক্রিয় পরমাণুর গঠন নির্ণয়, তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার গুরুত্ব, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, এগুলো সাধারণ কিছু কিছু প্রশ্নগুলো আছে। বাকি যে প্রশ্নগুলো আছে তোমরা নিজ দায়িত্বে বাসায় একটু দেখে নিবে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই তেজস্ক্রিয়তার যে বাকি যে অংশগুলো আছে, অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে বাকি যে কি কি প্রশ্নগুলো আসতে পারে, বা তেজস্ক্রিয়তা সম্পর্কে আমাদের যে বাকি যে অংশগুলো আছে, অর্থাৎ তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয়তা ক্ষয় ধ্রুবক, এই অধ্যায়টাকে আমি 2টা ক্লাসে বিভক্ত করেছি। আজকে প্রথম ক্লাসটি নিলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের যে বাকি অংশগুলো আছে, অর্থাৎ তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের বাকি টপিকস গুলো ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, আজকের লেকচারে যেটুকু দেখানো হইলো এই লেকচারটুকু তোমরা বাসায় নিজ দায়িত্বে পড়বে। যদি কোনোটা প্রবলেম মনে হয় তাহলে পরবর্তী ক্লাসে যেন অবশ্যই বলো। তোমাদের যদি মনে হয় যে আমার এই লেকচারটাতে একটু সমস্যা আছে, তোমরা আমাদের যে জুম ক্লাস চলতেছে এরকম ক্লাসে, পরবর্তী ক্লাসে অবশ্যই বলবে যে স্যার এই লেকচারটাতে একটু সমস্যা ফিল করেছি। আমি আবারও তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব মানো, তারপরে বাসায় বাসায় থাকো, অযথা বাইরে বাইরে ঘোরাঘুরি করার দরকার নাই। এই সময়গুলাকে পরিপূর্ণভাবে কাজে লাগাও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।